প্রথমত, ন্যারেশন কি? ন্যারেশন হচ্ছে, ন্যারেশনের বাংলা অর্থ হচ্ছে উক্তি। আর ন্যারেশন দ্বারা কি করা হয়? নরমালি আমরা যখন কথা বলি, এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এটা এক প্রকার ন্যারেশন। এখানে পার্থক্য আছে। ন্যারেশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। আর একটু আমি ক্লাসে জানতে চাই, কেউ আগে ক্লাসগুলো করছেন এমন কেউ আছেন কি? থাকলে একটু আমার সাথে কথা বলবেন, আমার কথার সাথে উত্তর করবেন একটু প্লিজ। যদি কেউ থেকে থাকেন আগের ক্লাস থেকে, একটু রেসপন্স করবেন, আমি তার সাথে কথা বলবো ক্লাসের মধ্যে। বা যদি উইলিংলি কেউ কথা বলতে চান, যার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ নাই, সে মাইক অন করে কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা নারেশন করার সময় প্রথমত আমাদের জিনিসগুলো জানতে হবে। আমরা আগেও এগুলো করছি, বিভিন্ন জায়গায় করছি। তো আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে স্পিকার চেনা। স্পিকার বলতে কি বোঝানো হয়? বক্তা। অর্থাৎ ন্যারেশনের মধ্যে আমরা আগেই বললাম, ন্যারেশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কিভাবে চেঞ্জ করব, সেই ওয়ে গুলোই। আর এটার একটা যদি বাংলা একটা উদাহরণ দিই, সেটা হবে এমন যে আসলে আমি এই যে আপনাদেরকে জিনিসটা বোঝাচ্ছি, এখন আপনাদেরকে আমি আজকে ন্যারেশন বোঝাচ্ছি। আমি বললাম আমি আজকে ন্যারেশন বোঝাচ্ছি, কিন্তু আপনি এখন আমার এই কথাটাই অন্য কাউকে বলবেন। এই কথাটা অন্য কাউকে বলার সময় আপনি কি বলবেন? বলবেন যে আজকে একটা ভাইয়া আসছিল, ওই ভাইয়াটা বলছে উনি ন্যারেশন শিখাবে। এই হচ্ছে বিষয়। আপনি যেটা বললেন সেটা হচ্ছে ইনডিরেক্ট, আর আমি যেটা বললাম সেটা হচ্ছে ডিরেক্ট। এগুলো অনেকেই জানেন। তো আমি আর কি বোরিং ফিল করাবো না। যে বিষয়গুলো সবচেয়ে জানা বেশি জরুরি, সেটা হচ্ছে প্রথমত আপনাকে স্পিকার চিনতে হবে। স্পিকার বলতে কি বোঝায়? স্পিকার বলতে বোঝায় হচ্ছে এই যে বক্তা, এখানে হি আছে। আমি এখানে একটা বাক্য লিখছি, লেখা আছে হি সেইড টু মি, সে আমাকে বলল আই অ্যাম ইল, আমি অসুস্থ। তাহলে এখানে কথাটা কে বলছে? হি বলছে। হি হচ্ছে বাক্যের সাবজেক্ট, অথবা হি হচ্ছে স্পিকার। আমাদের চেঞ্জ করার সময় প্রথম কাজ হচ্ছে স্পিকার বসানো, আর কিচ্ছু না। আমি হি বসাইলাম। এরপরে বলছে ভার্ব চেঞ্জিং। ভার্ব চেঞ্জিং বলতে কি বোঝানো হয়? এই যে এখানে একটা ভার্ব থাকবে সেইড টু, এটা আমাদের সেন্টেন্স আকারে চেঞ্জ করতে হবে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন সেন্টেন্স কত প্রকার? কেউ আছেন এখানে সেন্টেন্স কত প্রকার বলার মতো? কেউ আসেন, একটু আমাকে রেসপন্স করেন। একটু বলেন, সেন্টেন্স কত প্রকার একটু বলেন। যদি কেউ বলতে পারেন অবশ্যই বলেন। কেউ নাই কথা বলার মতো? আচ্ছা, পাঁচ প্রকার, সেই পাঁচ প্রকারগুলো অবশ্যই আপনারা মনে হয় জানেন, চিনেন তো সবাই সেন্টেন্স গুলো, তাই না? আচ্ছা, চিনলে খুব ভালো। আমরা উম, আচ্ছা, সেন্টেন্স পাঁচ প্রকার এটা আপনারা জানেন, যাই হোক। তাহলে আপনারা দেখবেন যে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স, সেটা আমাদের মেইন চেঞ্জ করাই হচ্ছে আমাদের কাজ। এতটুকু চেঞ্জ করতে পারলেই আমাদের কিন্তু বাকি কাজগুলো আমরা করতে পারবো। সো এইটুকু আমরা তাহলে এটা কোন সেন্টেন্স? দেখেন দেখি, আই এম ইল। দেখেন দেখি এটা কোন সেন্টেন্স আছে। দেখেন, আই ইল হচ্ছে কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ, তাই না? তো আচ্ছা, যদি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের কিছু রুলস আছে। সেই টু, সেই টু তুলে দিয়ে আমরা কি বসাবো বলেন দেখি? টোল্ড বসাবো, তাই না? এরপরে মি আছে। মি অবজেক্ট, অবজেক্ট থাকবে, কোনো সমস্যা নেই। তারপরে মি এর পরে একটা কমা আছে, এই যে কমাটা, আমাদের এই কমা তুলে দিয়ে কি বসাইতে হবে বলেন দেখি? দ্যাট বসাইতে হবে। কেন দ্যাট বসাইতে হবে? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স। হি টোল্ড মি দ্যাট আই অ্যাম এল। এখানে আমাদের পার্সন গুলো চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে একটু আমরা পরে দেখবো। যে হি ওয়াস, তাই না? বলেন। জি জি জি। আচ্ছা, টোল্ড এর জায়গায় আক্স বসাইলে হবে কি না? অবশ্য হবে না। কেন হবে না? কারণ আমাদের সেন্টেন্স অনুযায়ী বসাইতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা টোল্ড বসাবো। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন আমরা এখানে আক্স বসাবো। কথা বোঝা গেছে আমার? জি। আমার ইন্টারোগেট, হ্যাঁ।
হুম। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কিছু বুঝতে না পারলে টোল বসায় দিবেন। কোনো সমস্যা নেই। এখন এগুলো আমরা রুলস গুলো করব। দেখেন, তাহলে আমরা প্রথমত শিখলাম হচ্ছে ভার্ব চেঞ্জিং। ভার্ব চেঞ্জিং বলতে গিয়ে সেট টু দিয়ে আমরা টোল বসাইলাম। এরপরে আমাদের কমা, কমা উঠাই দিয়ে আমরা কি বসাইলাম? দ্যাট বসাইলাম। তারপরে বলছে আমাদের পার্সন চেঞ্জ। পার্সন বলতে এই যে এখানে যে পার্সন গুলো থাকবে প্রত্যেকটাই আমাদেরকে চেঞ্জ করা লাগবে, অর্থাৎ যে প্রোনাউন গুলো থাকবে প্রত্যেকটাকে আমাদের চেঞ্জ করতে লাগবে। কি অনুযায়ী চেঞ্জ করতে লাগবে সেটা আমি নিচের পেজে আপনাদের দেখাচ্ছি। এরপরে বলছে টেন্স চেঞ্জ। টেন্স চেঞ্জ বলতে আমরা টেন্স দেখবো, অনেক সহজ। যদি কারো টেন্স মনে না থাকে তবুও কোনো সমস্যা নেই, শর্টকাটে শিখবো। আচ্ছা, পরের পেজের মধ্যে আসি আমরা। এখানে দেখেন টেন্স চেঞ্জের জন্য কিছু লেখা আছে। এখন দেখেন, সহজ করে বুঝবেন। যদি কারো খাতা থাকে খাতা লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি বাক্যটার মধ্যে ভার্ব ওয়ান থাকে, আমরা ইনডিরেক্টে ভার্ব টু করব। ঠিক আছে? কথা বোঝা গেছে? বাক্যটার মধ্যে যদি ভার্ব ওয়ান পাই, হ্যাঁ, এটা দিয়ে দিব। যদি কারো লেখার প্রয়োজন হয় লিখে নেন, আমি এটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখেন, এখন একটু বুঝে নেন, ভালো করে রেসপন্স করুন আর বুঝে নেন। তাহলে ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু হবে ইনডিরেক্টে। আবার যদি এম ইজ আর থাকে তাহলে ওয়াজ ওয়ার হবে। যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে হ্যাড হবে। যদি ভার্ব টু থাকে তাহলে হ্যাড প্লাস ভি3 হবে। আর উইল থাকলে উড হবে। এরকম আরো আছে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে, এগুলো আমরা নিচে আরো একটা একটা বক্স করা, সেখানে দেখবো। শুধু মনে রাখেন, এই যে এই উপরের যে পাঁচটা আছে, এই যে এই চারটা, এই চারটাই মূলত টেন্সের চেঞ্জ। আর কোনো কিন্তু তেমন টেন্সের চেঞ্জ নাই। কেন নাই? এর কারণটা হচ্ছে, বাকি যদি কোনো বাক্যের মধ্যে আগে থেকেই হ্যাড থাকে, তাহলে আর কোনো, মনে করেন আপনার হ্যাড প্লাস ভিত্তিতে আগে থেকেই আছে, আমার এটাকে আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, যা আছে তাই রেখে দিব। বাক্যের মধ্যে আগে থেকেই উড দেওয়া আছে, তবুও কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। এগুলো আমরা নিচে আরো যখন এক্সাম্পল করবো তখন দেখবো। এখন একটু আসি যে আসলে পার্সনটা কিভাবে চেঞ্জ হয়। একটা আমি এখানে ছবি দিছি, দেখেন দেখি ছবিটা দেখতে পাচ্ছেন কিনা। এখানে দেওয়া আছে যে প্রথমে মনে রাখেন একটা জিনিস, আপনি যদি মনে রাখতে চান খুব ভালো মনে রাখেন, আমাদের এখানে কিন্তু পার্সন কত প্রকার জানেন? হ্যাঁ, তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন, তাই না? হ্যাঁ, মনে রাখবেন যে ফার্স্ট পার্সন যেটা আছে, ফার্স্ট পার্সন কি বলেন দেখি? আই অথবা কি? আই এবং উই। এগুলো কাকে ফলো করে বলতে পারবেন? এগুলো যে পরিবর্তন আমরা তো, হ্যাঁ, আচ্ছা, জি, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। এখন আমাদের কিন্তু পার্সন চেঞ্জ করতে হয়। আমরা যখন জেনারেশনটা চেঞ্জ করে, দেখেন এখানে ছিল আই, তাই না? কিন্তু আমাদের এখানে কি হয়ে গেছে? হি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা কেন হইলো? জি, 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 হ্যাঁ, হ্যাঁ। তাহলে ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? সাবজেক্টকে। আর সেকেন্ড পার্সন কাকে ফলো করবে বলেন দেখি? সেকেন্ড পার্সন হচ্ছে, জি, শ্রোতাকে বা অবজেক্টকে নির্দেশ করবে। আর আমরা সাবজেক্ট অবজেক্ট কোথায় খুঁজে পাবো? এই দেখেন, একটা বাক্য লেখা আছে এখানে, এই যে ডিরেক্টে, হি সেড টু মি। আমরা ইন্টারেক্ট করার সময় লিখলাম হি টোল্ড মি। তাহলে এখানে এই যে হিটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর এই যে মিটা হচ্ছে বাক্যের অবজেক্ট। কথা বোঝা গেছে? আপনি যখন অ্যান্সার করবেন তখন প্রথমে হি লিখলেন, টোল্ড লিখলেন, মি লিখলেন, এরপরে কমা তুলে দিয়ে দ্যাট লিখলেন, তারপর এখানে আই আছে। তাহলে আই কাকে ফলো করবে? এই যে সাবজেক্টকে। আমরা সেই অনুযায়ী এখানে হি লিখলাম, তাই না? হ্যাঁ। আবার যদি বাক্যটার মধ্যে সেকেন্ড পার্সন থাকে তখন কাকে ফলো করবে? অবজেক্টকে। দেখেন বাক্য লেখা আছে হি সেড টু মি। হ্যাঁ, ইউ আর আ গুড বয়। এখানে ইউ কাকে ফলো করবে? মি কে। আর মি কে ফলো করলে আই হবে। আচ্ছা, আরেকটা কথা একটু আমাকে বলেন, মাঝে মাঝে কিন্তু এগুলো অনেকেই মিস্টেক করেন আপনারা, যে এখানে যদি বাক্যটা অনেক বড়, ঠিক আছে? আচ্ছা, আমি একটা বাক্য লিখি, এটার অ্যান্সারটা একটু দেখেন দেখি হচ্ছে কিনা। আমি লিখলাম যে আহ লিখলাম হচ্ছে হি সেইড, এটা অ্যান্সার আপনাকে বলবেন আপনারা। হি সেইড টু মি, কমা, সরি, সেইড টু মি, কমা, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এটা করেন দেখি আপনার অ্যান্সারটা। আচ্ছা, হি, তারপর কি বলেন? টোল্ড, তাই না? হি টোল্ড মি দ্যাট হি
হ্যাড ডান এই যে হিজ হোমওয়ার্ক, আচ্ছা হ্যাঁ, গুড। আপনারা পারছেন, খুব ভালো। তো এখানে দেখেন সবসময় মনে রাখবেন যে এখানে আমি যে শুধুমাত্র এমন না যে সাবজেক্টের শুধু চেঞ্জ হবে, আমাদেরকে পাশাপাশি যতগুলো এখানে প্রোনাউন থাকবে সবগুলোকে চেঞ্জ করতে হবে। যেখানে মাই ছিল, আমরা মাইটাকে কি করছি, হিজ করেছি, তাই না? কেন করছি? আবার যেই ফর্মে থাকবে, হ্যাঁ পজিটিভ ফর্মে। নর্মালি প্রোনাউনের ফর্ম কাটা থাকে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে পজিটিভ ফর্ম, আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? এগুলো মনে রাখবেন সবসময় যে আমাদের এগুলোও চেঞ্জ করতে হবে। অনেকে এগুলো চেঞ্জ করতে ভুলে যান, যে শুধুমাত্র মনে করেন যে আসলে হিটা চেঞ্জ করেছি হয়ে গেছে, আর চেঞ্জ করার দরকার নেই। এটাও চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা একটু ভালো করে মাথার মধ্যে রাখবেন যে এখানে হিসটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ গুড, এটা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এগুলো খুবই সহজ, আপনারা এগুলো পারলেই পরবর্তী আমরা যাবো, সমস্যা নেই। তাহলে এটা মোটামুটি বুঝতে পারছেন যে আসলে কখন সাবজেক্টকে ফলো করবে, কখন অবজেক্টকে ফলো করবে, এটা আশা করা যায় ক্লিয়ার, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, হ্যাঁ জি, ধন্যবাদ। এরপরে দেখেন আমরা একটু পরেরটাতে আসি, যে এখানে এই যে ভার্ব গুলো বুঝতে পারছেন তো, এখানে আমাদের কি ছিল, হ্যাভ ছিল, তাই না? আমি এখানে কি করছি, হ্যাড করছি। তাহলে এই যে আমরা এখানে লিখছিলাম কিন্তু হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড করতে হবে। তো আমরা নিচের দিকে আসি একটু। আসলে এখন আমরা একটু চলে যাই যে আসলে কোন সেন্টেন্স থাকলে কি হয়। যদি ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে টোল্ড হয়। যদি ইন্টারোগেটিভ থাকে, ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক, তাই না? প্রশ্নবোধক থাকলে আমাদের বসাতে হবে আস্কড। ইম্পারেটিভের মধ্যে অর্ডার হয়, রিকোয়েস্ট হয়, ফরওয়ার্ড হয়, আরো অনেক কিছু হয়, সেগুলো মিনিং অনুসারে আপনি বুঝবেন যে আসলে বাক্য দ্বারা কি বোঝায়, আদেশ বোঝায়, উপদেশ বোঝায়। যদি উপদেশ বোঝায় তখন কি হয় বলেন দেখি, যদি উপদেশ বোঝায় অ্যাডভাইসড হবে, জি। আর অফটেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ব্যবহার কিন্তু খুবই কম, আপনাদের সবচেয়ে বেশি কিন্তু এই তিনটাই আসে। এই যে দুটা খুবই কম, আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন দেখবো এগুলো। তো তো মনে রাখেন যদি অপারেটিভ বোঝায় তাহলে উইশ অথবা প্রেড হয়। আর এক্সক্লেমেটরি বোঝালে এক্সক্লেমেট, জয়, সরো, ওয়ান্ডার, অনেক কিছু হয়, এই টাইপের গুলো হয়। ঠিক আছে, আরেকটা বিষয় একটু ভালো করে মনে রাখেন, আমাদের সেন্টেন্স যে পাঁচ প্রকার আছে, পাঁচ প্রকার কি দেখতে একই রকম? একটু বলেন, পাঁচ প্রকার কি দেখতে একই রকম? একরকম না। কিন্তু আপনি যখন ইনডিরেক্টে চেঞ্জ করবেন, অর্থাৎ এই যে ইনডিরেক্ট করার সময় যে দ্যাট এর পর একটা বাক্যের অংশ আসবে, এইটুকুকে আপনাকে অলওয়েজ কি করতে হবে বলেন দেখি, অ্যাসার্টিভ করতে হবে, জি। হ্যাঁ, আর অ্যাসার্টিভ মানে একটা সহজ ব্যাখ্যা আছে, বলেন দেখি কি? হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা সহজ, সবচেয়ে উদাহরণ, সবচেয়ে ভালো উদাহরণ আর কি। সাবজেক্টের পরে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, বা সাবজেক্টের পরে ভার্ব থাকবে। এতটুকু দেখতে পাইলে বাক্যটা কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। একদম সহজ, জি। আমাদের ব্যাখ্যা মানে ওই যে অনেকে কিন্তু ব্যাখ্যা মুখস্থ করে যে আসলে বিবৃতিমূলক বাক্য, যে বাক্য দ্বারা বিবৃতি বোঝায়, বর্ণনা বোঝায়, ওগুলো আমি বাক্যের মিনিং না বুঝলে কেমনে বুঝবো? খালি মনে রাখবে সাবজেক্টের পর ভার্ব আছে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, একটু রুলসে চলে আসি আমরা। আচ্ছা, রিপোর্টিং ভার্ব এগুলো আমি কিছুই পড়াইলাম না। কেন পড়াইলাম না, কারণ এগুলো আসলে আমাদের কখনো কেউ কোশ্চেন করবে না যে রিপোর্টিং ভার্ব কাকে বলে, রিপোর্টেড স্পিচ কাকে বলে। দরকার নেই, আপনি জাস্ট মনে রাখেন বাক্যটা কিভাবে চেঞ্জ করতে, আমার কাজ হচ্ছে অ্যান্সার করা। আর অ্যান্সার করতে পারলে আমার জন্য সেটা ইজি। দেখেন এখানে লেখা আছে হি সেড আই গো টু কলেজ ডেইলি। তাহলে এখানে প্রথমত সেইড তুলে দিয়ে আমরা কি বসাইলাম, সেড বসাইলাম। আচ্ছা, আরেকটা কথা একটু বলি। আপনি যদি সাপোজ মনে করেন অবজেক্ট না থাকে, এখানে কি অবজেক্ট আছে দেখেন দেখি, এখানে সেড টু কিছু লেখা আছে? হ্যাঁ, অবজেক্ট নাই, সেজন্য আমরা এখানে কি করলাম, ডিরেক্টলি সেট করে ফেলাম, ঠিক আছে? কোনো চেঞ্জ করলাম না। তবে আপনি চাইলে টোল দিতে পারেন, কোনো প্রবলেম হবে না টোল দিলেও, ঠিক আছে? কথা বুঝে গেছে আমার? হ্যাঁ। আর এখানে আই আছে, আমরা আই এর পরিবর্তে আই ফলো করবে সাবজেক্টকে, এই জন্য আমরা হি দিলাম। আবার এখানে গো ছিল মানে ভার্ব ওয়ান, আমরা এখানে ভার্ব টু দিলাম, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, তাই না? এই রুলসটা ক্লিয়ার? এরপরে দেখেন আবার বলছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেই টু এর পরিবর্তে টোল্ড অথবা সেই টু ব্যবহৃত হয়। আপনি চাইলে সেই টু রাখতে পারেন, অথবা আপনি টোল দিতে পারেন, এটা কিন্তু তেমন কোনো রুলস না। আপনি টোল দিতে পারেন, সেই টু দিতে পারেন, আবার শুধু সেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে আমরা এটা তাহলে বুঝছি, এখানে ক্যান থাকলে কি হয় বলেন দেখি, কুড হয়। এই যে কুড হয়ে গেছে, তাই না? জি, হয়ে গেছে, গুড। আচ্ছা, রুলস নাম্বার থ্রিতে আসি। বলা হয়েছে রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, ইনভার্ট কমা। আচ্ছা, একটু এখন দেখি কোথায় চেঞ্জ চেঞ্জ হবে না, শুধুমাত্র না আরো কিছু আছে। এখানে দেখেন দেখি কি লেখা আছে, এটা এটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। শুধুমাত্র মনে রাখবেন সেইট থাকলেই পরিবর্তন হবে। কোনটা পরিবর্তন হবে? এই যে এটা পরিবর্তন হবে সেইট থাকলে, অন্যথায় কখনো পরিবর্তন হবে না, মনে থাকবে আমার কথা। যদি এখানে সেইড থাকে শুধুমাত্র তবেই, আপনি দেখেন এখানে কি ছিল, সেইড ছিল না?
তার উপরটা তো সেট ছিল, আবার নিচে যখন করবো এগুলো এটাও সেট, আবার দেখেন এগুলো সেট, সবগুলোই কিন্তু সেট আছে, এই যে দেখেন এখানেও সেট আছে। কিন্তু যখন দেখবেন সেট বাদ দিয়ে অন্য কিছু, যেমন সেইস, উইল সে, হ্যাভ সেট, শুধুমাত্র যদি সেট না থাকে অন্য কিছু থাকে, তাহলে এর পরেরটা আমরা চেঞ্জ করতে পারবো না। কথা বুঝতে পারছেন? শুধুমাত্র আমরা প্রোনাউন গুলো চেঞ্জ করব, কিন্তু বাক্যের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমনটা এখানে হয়েছে, দ্য ম্যান সেইস, মানুষটি বলে, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। তাহলে আমরা শুধুমাত্র এই যে আই এর পরিবর্তে, আই যেহেতু সাবজেক্টকে ফলো করবে, আমরা আই কে চেঞ্জ করে এখানে হি বসাইলাম। কিন্তু বাক্যটা দেখেন ক্যান আছে, ক্যানকে আমরা কি করলাম না, কুড করলাম না, করছি? দেখেন দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সব আমরা সব করছি। দ্যাট না, দিস থাকলে দ্যাট বলতে, এটা তো আর দ্যাটটা আমরা কমা তুলে দিয়ে করলাম, বাকিটা সব ঠিকই আছে, রুলস অনুযায়ী আছে। শুধুমাত্র আমরা এই বাক্যের যে টেন্সটা সেটা আমরা পরিবর্তন করব না, কারণ আমাদের নিয়ম ছিল ক্যান থাকলে কুড হয়। কিন্তু আমরা এখানে করি নাই, ক্যান আছে, ক্যানই বসাইলাম এই কারণেই যে এইখানে সেইট ছিল না, এখানে শুধুমাত্র সেইস ছিল। কথা বুঝতে পারছেন? যখন এখানে ভার্বটা ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম হবে না, পাস্ট ফর্ম বাদ দিয়ে অন্য কিছু হবে, তখন এটা আর চেঞ্জ করা যাবে না। শুধুমাত্র সেইট থাকলেই চেঞ্জ করা যাবে, বা ভার্ব টু থাকলেই চেঞ্জ করা যাবে। কথা বুঝতে পারছেন? এখন এটা ছাড়াও আরো কিছু বাক্যের মধ্যে টেন্স পরিবর্তন হয় না, যেমন চিরন্তন সত্য যে বিষয়গুলো আছে। এই যে যেমন দেখেন পরেরটা, হি সেইড ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আচ্ছা, আমি যদি এখানে পাস্ট টেন্সে কনভার্ট করি, ম্যান ওয়াজ মর্টাল, মানে মানুষ কি আগে মরণশীল ছিল, এখন কি মানুষ মরণশীল না? এমন কি কখনো বোঝাবে? বুঝাবে না। সো এই টাইপের যে বাক্যগুলো আছে সেগুলো কখনো টেন্সের পরিবর্তন হয় না। যেমন আরেকটা আছে, আমি বললাম দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন? সম্ভব? সম্ভব না, কারণ সূর্য কোন দিকে উঠে বলেন দেখি? চিরন্তন সত্য, হ্যাঁ, এগুলো কখনো পরিবর্তন হয় না। Good, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, যখন দেখবেন কোন বাক্যের মধ্যে মাস্ট আছে, মাস্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মুখস্থ করেন, মাস্ট থাকলে আমরা হ্যাড টু দিব। ঠিক আছে? মুখস্থ করে নেবেন এটা, মাস থাকলে হ্যাড টু। বাকি কিন্তু একই নেমে চেঞ্জ হবে। সেট টু তুলে দিয়ে আমরা টোল বসাবো, এখানে কমা তুলে দিয়ে দ্যাট বসাবো, এবং প্রোনাউন গুলোকে চেঞ্জ করবো। ইউ আছে, ফলো করবে মি কে, এই জন্য আমরা আই দিলাম, বাকি যা আছে তাই রাখলাম। ঠিক আছে? তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস এখানেই শেষ। এগুলো কিন্তু সেন্টেন্স নারেশন, আমরা একটু পরে প্যাস নারেশন গুলো করবো, আপনাদের কিন্তু প্যাস নারেশন আসবে। তাহলে দেখেন, এরপরে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কি হবে, রিপিটিং ভার্ব, অর্থাৎ এই যে সেই টু, এই সেটটি তুলে দিয়ে সর্বদা আমাদের কি বসাইতে হবে, আক্স বসাইতে হবে। কথা বুঝতে পারছেন? এই যে আক্স বসাইলাম আমরা। এখন একটু নিয়ম আছে, আমরা এর আগে কমা তুলে দিয়ে কি বসাইছি বলেন দেখি? দ্যাট বসাইছিলাম, বসাইছি না? মনে রাখবেন। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলেন দেখি কয় ভাবে শুরু হয়? ইন্টারোগেটিভ সেন্ট, হ্যাঁ, জি জি জি, দুইটা, মোট দুইভাবে শুরু হয়, অন্য কোনো ভাবে কিন্তু আর শুরু হইতে পারে না। সো একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব দ্বারা বা অক্সিলারি ভার্ব দ্বারা। যদি বাক্যটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, এই যে টু একটা অক্সিলারি ভার্ব, তাহলে আমরা কমা তুলে দিয়ে কি নিব, ইফ নিব। কমা তুলে দিয়ে কি নিব, ইফ। আর যদি বাক্যটা এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, আর যদি বাক্যটা কি দ্বারা শুরু হয়, ডাব্লিউ সর্দার, তখন আমাদের ইফ বা ওয়েদার কিছু বসানো যাবে না, আমরা যা আছে তাই, এগুলো আছে এগুলোই বসাবো। ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দেখি। দাও আছে, শি সেড টু মি, সে আমাকে বললো, ডু ইউ টেক টি, তুমি কি চা খাও বা চা পান করো? তাহলে এখানে কি বলো দেখেন, শি আস্কড মি, সে আমাকে, এখন আজ কেন বসাইলাম, কারণ আমাকে প্রশ্ন করা হয়েছে এই জন্য, শি আস্কড মি, সবকিছু ঠিক আছে। ইফ, ইফ দিছি। এখন দেখেন, আমরা বলছিলাম যে এই পরের বাক্যটা পুরোটাই কোন সেন্টেন্সে করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে, তাই না? আর যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই যে ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নিতে হবে, অবজেক্ট নিতে হবে, তাই না? তো এখানে যে ইউ আছে বাক্যের সাবজেক্ট, এখন ইউ কাকে ফলো করবে, এই যে অবজেক্টকে ফলো করবে, মিকে। মিকে ফলো করলে এখানে যে আই হয়ে যাবে, আই হয়ে গেছে। আবার এখানে ছিল টেক, টেক হচ্ছে ভার্ব ওয়ান, ভার্বটা ওয়ান এখানে কি হয়ে যাবে, টুক হয়ে যাবে। আর টি টি যা আছে তাই থাকবে। ঠিক আছে? এখানে ভার্ব ওয়ান ছিল, আমরা এখানে আসলে ভার্ব টু করে দিলাম। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন এর পরেরটা আবার আসি। আবার বলছে, ফাদার সেইড, ডিড ইউ গো, এইটা আমরা আনসার করবো, ফাদার আস্কড ইফ আই ওয়েন্ট। কেন, আপনার এখানে কিন্তু অবজেক্ট ছিল না, এই জন্য আমরা আস্কের পরে কিছু দেইনি। ঠিক আছে, দেওয়ার দরকার হয় না। আর অ্যাসার্টিভ করে ফেলছি যে ডিড ইউ গো দিছে, তাহলে আমরা ইফ লিখলাম, এখানে ইউ সেকেন্ড পার্সন ফলো করবে হচ্ছে অবজেক্ট কে, নর্মালি এখানে কিছু নাই, মানে আমাকেই বলতেছে, সেখানে আমরা আবার আই নিলাম।
আর এখানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট হয়ে গেল। এখন আসি পরেরটাতে, হোয়ার ডু ইউ লিভ। হি সেইড হোয়ার ডু ইউ লিভ, খালি মনে রাখেন সেইড টু তুলে দিয়ে বা সেইড টু দিয়ে আমরা আক্স বসাবো, এটা মুখস্থ করবেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্সড হয়। আর ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ড হয়, আর হেল্পিং ভার্ব দ্বারা শুরু হলে বাক্যটার পরে ইফ হয়, কমা তুলে দিয়ে ইফ হয়। আচ্ছা এখানে তাহলে আমরা কমা তুলে দিব, কমা তুলে দেওয়ার পরে যা আছে তাই বসাবো। হয়ার আছে, হয়ারটা এখানে বসাই দিলাম, আর দেখা দেখি করলাম না। এখন আমাদের হয়ারের পরে কি করতে হবে, আবারও সেম জিনিস ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব নিতে হবে। কথা বুঝতে পারছেন আমার? অনেকে এটা ভুল করে ভার্ব আগে দেয় সাবজেক্ট পরে দেয়, এগুলো তাহলে করা যাবে না। আপনারা অবশ্যই অবশ্যই হয়ার বা ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট নেবেন, তারপরে ভার্ব নেবেন। আমরা এখানে সাবজেক্ট দিলাম, এই যে এখানে ইউ আছে, ইউ ফলো করবে অবজেক্টকে। এখানে আচ্ছা মনে করেন সাপোজ এখানে কোনো কিছু নাই, আবার এখানে ইউ আছে, মানে কিন্তু আমাকেই প্রশ্ন করা হয়, তাই না? এখানে কিন্তু হি সেড টু মি আছে, কিন্তু টু মিটা উজ্জ আছে। সো এখানে আমরা এখানে এই জন্য আইটা কোন পার্সন হবে, সরি ইউটা আই হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, আর লিফটটা, লিফটটা হয়ে গেল লিফট, ঠিক আছে। ভি টু হয়ে গেল, শেষ। এছাড়া আর কিন্তু তেমন কোনো রুলস নাই, এগুলো একটু বড় আকারে হয়, আমরা নিচে দেখবো এগুলো। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চেঞ্জ হবে কি, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে মেইনলি চেঞ্জ কিন্তু হয় সেইড বা সেইড টু, এটাই হচ্ছে এটার মেইন চেঞ্জ। এতটুকু আমাদের বুঝতে পারলে বাকি আর কোনো সমস্যা হয় না, কারণ এরপরে আমাদের টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে বাক্যটা শেষ করে দেওয়া লাগে, তাই না? হুম। এখন দেখেন প্রথমত বলছে যদি অনুরোধ বোঝায়, রিকোয়েস্ট বোঝাচ্ছে, একটা বাক্য দ্বারা বোঝাচ্ছে রিকোয়েস্ট, যে প্লিজ হেল্প মি, রিকোয়েস্ট বলছে, তখন আমরা কি দিব, রিকোয়েস্টেড দিব, ঠিক আছে। আবার যদি কোনো আদেশ করা বোঝায়, তখন দিব আমরা অর্ডার্ড বা কমান্ডেড। এরপর যদি অ্যাডভাইস বোঝায়, তাহলে হবে অ্যাডভাইসড, অর্থাৎ কোনো উপদেশ দেওয়া বোঝাইলে অ্যাডভাইসড হবে। এরপরে যদি প্রহিবিট বা কোনো কিছু নিষেধ করা বোঝায়, তাহলে আমরা কি দিব, ফরবিড দিব। অর্থাৎ আমাকে বলা হইলো যে আপনি এই কাজটি করিয়েন না, তাহলে ফরবেট দিব আমরা, ঠিক আছে। তবে ফরবেট না দিয়েও করা যায়, ঠিক আছে, অ্যাডভাইস দিয়েও করা যায়। তখন সেক্ষেত্রে অ্যাডভাইসের মানে নট এর আগে নট, একটা নট ইউজ করতে হয়। আর আপনি যদি, আমি এটা অ্যান্সার করে দেবো, সমস্যা, একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। এরপরে বলছে বেগ, মানে ভিক্ষা করা, বা আপনি যদি খুব প্রার্থনা করেন ওর কাছে বা খুব প্রার্থনা চান, সেক্ষেত্রে বেগ বলে, তবে এটা ইউজ খুবই কম, এটা আমরা পাই না নর্মালি। আবার যদি কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে টোল বসাই দিবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন না আসলে কি বোঝাচ্ছে, আপনি টোল দিয়ে আনসারটা করে দেবেন, দ্যাটস ইট, হয়ে গেল। তো এখন দেখেন এখানে বলা হয়েছে হি সেইড টু মি, সে আমাকে বললো ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, মানে সে আমাকে কি করছে, আদেশ করছে, তাই না? তাহলে আমরা হি সেইড, হি রাখলাম, সেইড টু তুলে দিয়ে আমরা কি বসাবো, যেহেতু আদেশ করা বুঝাইছে আমরা অর্ডার দিয়ে দেবো, এবং অবজেক্ট মি আছে। এরপরে আমাদের কোনো কাজ নাই, এই যে কমা তুলে দিয়ে টু প্লাস বাক্যের ভার্বন দিয়ে বাকি অংশ লিখে ফেলবো। আমরা টু দিলাম এবং বাক্যের বাকি অংশ দিয়ে লিখে ফেললাম। আরেকটা বিষয় আছে এখানে, ইম্পারেটিভ সেন্টেন্স শুধুমাত্র কিন্তু ভার্ব দ্বারাই শুরু হয় না, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু কি দ্বারা শুরু হয় বলেন দেখি, লেট দ্বারা শুরু হয়। আর লেট দ্বারা শুরু হইলে এখানে প্রপোজড হবে অথবা সাজেস্ট হবে, এবং দ্যাট ইউজ করতে হবে, তখন কিন্তু আর টু প্লাস ভার্ব ওয়ান দিলে হবে না। সেক্ষেত্রে আমরা দেখবো নিচে রুলস গুলো। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হলে টু এর পরিবর্তে নট টু বসবে, তবে ফরবেট লিখলে নট টু হবে না, ঠিক আছে। এখন আপনি দেখেন দুইভাবে অ্যান্সার হয়, যে হি সেড টু মি, সে আমাকে বলল ডু নট রান, দৌড়াইও না। তাহলে হি অর্ডার মি নট টু রান, মানে আমরা এখানে কিন্তু অর্ডার ইউজ করছি, ফরবেট ইউজ করি নাই। তাহলে ফরবেট যদি আমরা যদি অর্ডার ইউজ করি, তাহলে আমাদের এই পাশে কি ইউজ করতে হবে, নট ইউজ করতে হবে। আর যদি আমরা নট, আর হ্যাঁ, আর যদি আমরা এখানে ফরবিট ইউজ করি, তাহলে আমাদের ওই পাশে আর নট ইউজ করার দরকার নাই। কথা বুঝতে পারছেন? দুইভাবে অ্যান্সার হয়, আমরা অর্ডার করলে নট দিব, আর ফরওয়ার্ড দিলে নট দিব না, দ্যাটস ইট। এখন দেখেন যদি লেট দ্বারা বাক্যটা শুরু হয়, লেট বা লেট আস দ্বারা শুরু হয়, তাহলে মনে রাখবেন অবশ্যই আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে অ্যাসার্টিভে চেঞ্জ করা শিখছিলাম, অর্থাৎ ট্রান্সফরমেশন শিখছিলাম, তখন কিন্তু অবশ্যই শিখছিলাম যে এই বাক্যগুলো যখন চেঞ্জ করি, এগুলোর অ্যাসার্টিভ সিস্টেমটা কেমন হয়। যেমন আমরা বললাম একটু আগেই যে সেইট তুলে দিয়ে প্রপোজড হয়, এই যে প্রপোজ বসাইলাম, আর এখানে যে কমাটা আছে, এই যে এখানে কমাটা, কমা তুলে দিয়ে দ্যাট বসাইলাম। তারপরে আমাদের নিয়ম হচ্ছে যে যাই হোক না কেন, আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসাইতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, লেটের পরে যে অংশটা থাকবে সেটাকে হচ্ছে বাক্যের সাবজেক্ট। কথা বোঝা গেছে? লেটের পরে কি আছে, এখানে আস আছে, তাই না? তাহলে আসটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। এই যে, আচ্ছা এখানে উই আছে সাবজেক্ট, তাই না? এখানে কিন্তু আমরা এখানে উই বসাইতে পারবো, পারবো না। কেন হবে না, কারণটা হচ্ছে, হ্যাঁ,
হ্যাঁ, এখন এখন দেখেন উইটা কেন এখানে হবে না, কারণ উই হচ্ছে ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, বাক্যের সাবজেক্টকে। আর সাবজেক্টকে ফলো করলে সেটা দে হয়ে যাবে। আমরা জানি যে হি সি ইট এর প্লুরাল ফর্ম বা এগুলোর কি বলে দে হয়, তাই না? এগুলোর প্লুরাল ফর্মে দে হয় না? হ্যাঁ, এই যে হি এর প্লুরাল ফর্মে দে হয়, কারণ আমরা এখানে কিন্তু আই এর প্লুরাল ফর্ম ইউজ করছি, করছি না? উই আই এর প্লুরাল ফর্ম। আর এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে হি এর প্লুরাল ফর্ম ইউজ করা যাবে। এই যে হি এর প্লুরাল ফর্ম হচ্ছে দে। এবার বোঝা গেছে? হুম। আর লেট বা লেটাস দ্বারা বাক্য শুরু হলে অবশ্যই আপনাকে সাবজেক্টের পরে একটা শুড বসাইতে হবে। কথা বুঝতে পারছেন? শুড অথবা মাইট অবশ্যই আপনাকে বসাইতে হবে। তারপরে আমাদের ভার্ব এগুলা, তারপরে যে বাকি অংশ যা থাকে এটুকু কিন্তু বাকির মধ্যে থাকবে। এটুকু যা থাকে আমরা তাই লিখবো, যে তাই লিখে ফেলছি অলরেডি। দ্যাটস ইট। এতটুকুই আপনাদের ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি। আর কোনো রুলস নাই। অবজেক্টিভ সেন্টেন্স খুবই কম। তবু একটু দেখেন, অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে উইশ ব্যবহার হয়। আর নরমালি অ্যাপ্লিকেশন এই যে মে দ্বারাই শুরু হয় নরমালি। অনেক সহজ। আপনি কি করবেন? শুধুমাত্র মাদার লিখবেন, সেটা তুলে দিয়ে প্রেইড অথবা উইশ লিখবেন, কমা তুলে দিয়ে দ্যাট লিখবেন। লিখার পরে এই যে মেয়ের পরে যেই সাবজেক্ট আছে ওইটা আগে একটু নিয়ে আসবেন এবং মেয়েটাকে পরে নিয়ে যাবেন। অর্থাৎ এই যে এই দুটোর মধ্যে একটু চেঞ্জ করবেন। তাহলে ইউ তো আমরা বসাইতে পারবো না, কারণ ইউ ফলো করবে কাকে? সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে, মানে আই হবে। তাহলে আই আর মে, আমরা জানি মে থাকলে মাইট করতে হয়। মে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মাইট হচ্ছে পাস্ট ফর্ম। এই যে আই মাইট বি হ্যাপি, দ্যাটস ইট, হয়ে গেল, শেষ। এরপরে আসি এক্সক্লেমেটরিতে। এক্সক্লেমেটরিতে রিপোর্টের ভার্বেরই মেইন পরিবর্তনটা হয়। সেটা কিভাবে হয়? এই যে যদি আমাদের আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয় হয়। যদি সরো বা দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো হয়। এগুলো মুখস্থ করে নিতে হবে। যদি বিস্ময়কর কিছু বোঝায় যে আসলে সে অবাক হয়ে গেছে মানুষ দেখে, তখন এক্সক্লেম উইথ ওয়ান্ডার হয়। আবার যদি ওথ বোঝায় বা শপথ, তখন আমাদের সোয়ারিং বাই আল্লাহ হয়। ঠিক আছে? বলে না বাই গড আই উইল, হ্যাঁ। তবে এটা খুব কম আসে, এই যে ওথ জিনিসটা কম আসে, শপথ করা বোঝায় বা কসম করা বোঝায়, খুব কম আসে। আর বাকি যেই সেন্টেন্সটা এরপরে ব্যবহৃত হয় সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়। যেমন দেখেন, হি সেইড alas I am undone, সে বলল হায় আমি ব্যর্থ। তাহলে হে এখানে কি প্রকাশ পেয়েছে? তার দুঃখ প্রকাশ পেয়েছে। তাহলে হি এক্সক্লেইমড উইথ জয়। বাকিটা আমরা যেরকম করছিলাম সেরকমই। দ্যাট, দ্যাটের পরে আমাদের এখানে এই যে আই ছিল, আই ফলো করবে বাক্যের সাবজেক্টকে, এই জন্য হি। এম থাকলে আমরা নিব ওয়াস, আন্ডার আন্ডার, শেষ। ঠিক আছে? কথা বুঝে গেছে এটুকু? গুড, ক্লিয়ার। এখন দেখেন একটু প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস আছে এক্সট্রা। এই কয়েকটা দেখলেই ওটা অনেক ইজি, দেখলেই হয়ে যাবে। বলছে রিপোর্ট স্পিচে কারো নাম ধরে ডাকলে তার রিপোর্টিং ভার্বের সাথে যুক্ত হবে। যেমন বলছে হি সেইড রফিক কাম হেয়ার, তাহলে সে রফিককে বলছে রফিক এদিকে আসো। তো সুন্দর করে আমরা কি করব? এই যে অবজেক্ট হিসাবে এটাকে নিয়ে নিব। তাহলে হি টোল্ড রফিক টু কাম হেয়ার কেন হইলো? কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? আপনি এখানে টোল বাদ দিয়ে বা এখানে টোল বাদ দিয়ে আপনি এখানে অর্ডার লিখতে পারেন। কথা বুঝতে পারছেন? যদি চান এখানে আপনি লিখবেন হচ্ছে অর্ডার্ড, কোনো সমস্যা নাই। ঠিক আছে? হি অর্ডার্ড রফিক টু কাম হেয়ার। কথা বুঝতে পেরেছেন অ্যান্সারটা? হ্যাঁ, এরপর আসেন ২ নম্বর রুলসে, রিপোর্টিং ভার্বের মাঝখানে বা শেষে ইনডিরেক্ট করার মতো সময় শুরুতে আনতে হবে। বলছে আই এম টায়ার্ড। আচ্ছা দেখেন, আপনাদের কিন্তু প্যাসনেশন যেহেতু পড়বেন মাঝে এইখানে আমরা কিন্তু প্রত্যেকটাই পড়ছি এখানে, যে আসলে এই যে মাদার সেইড, হি সেইড এগুলো কিন্তু সামনে আছে। এগুলো বাক্যের পিছনে থাকতে পারে। কিন্তু বাক্যের পিছনে থাকুক, মধ্যে থাকুক আর কই থাকে থাকুক, আমাদের ইনডিরেক্ট করার সময় সেটাকে সামনে নিয়ে আসতে হবে। দেখেন এখানে দেওয়া আছে আই এম টায়ার্ড হি সেইড। এই যে হি সেইডটা বাক্যের শেষে দেওয়া আছে। কিন্তু ইনডিরেক্ট করার সময় হি সেডটাকে আমাদের এই যে সামনে নিয়ে আসতে হবে। হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। কথা বুঝতে পেরেছেন? আবার দেখেন, নরমালি যেটা আমাদের আরো আসে, যদি প্যাসেজ করার সময় একই ব্যক্তি বারবার কোনো কথা বলে, ঠিক আছে? অনেক কথা বলতেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? কিছু ফ্রেজ ইউজ করতে হয়। প্রথমে আমরা টোল বসাবো, তারপরে এই যে আমরা একটু দেখি। বলছে ২ টি সেন্টেন্স থাকলে, অর্থাৎ মনে করেন ২ টি সেন্টেন্স যদি কথা বলে, আমরা ১ম সেন্টেন্স নরমালি যা আছে তাই করব। দেখেন দেওয়া আছে হি সেইড আই ক্যান। তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড কাম। হি হ্যাড কাম কেন হইলো? এখানে ভার্ব টু আছে। আমরা জানি ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি করতে হয়। এই যে হ্যাড প্লাস আমরা ভার্ব থ্রি করে দিছি এখানে। এখন দেখেন এরপরে বলা হয়েছে যদি এই কিন্তু কথা বলা থামে নাই। আরেকটা কথা বলছে যে আই উইল গো। তাহলে আমরা যদি আই উইল গো বলি তাহলে আমাদের এগেইন সেইড বা অলসো সেইড ইউজ করতে হয় বা ফার্দার সেইড ইউজ করতে হয়। ঠিক আছে? তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে অ্যাডেড। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনি অ্যাড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অন্য কোনো সেন্টেন্সে অ্যাড ব্যবহার করবেন না। আপনি অন্য সেন্টেন্সে যদি কোশ্চেন হয় তাহলে আস্কড হবে।
যদি আপনার কোনো অর্ডার করা বোঝায় তাহলে অর্ডারড হবে। এটা একটু দেখবেন, বাক্যটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তবে এটা ব্যবহার করবেন অবশ্যই অ্যান অ্যাডেড দ্যাট, যদি সাবজেক্ট থাকে অন্য হয় তাহলে অন্য দিবেন। আর না হলে এখানে এই যে অ্যান অ্যাডেড দ্যাট হি উড গো, এখানে দেওয়া ছিল আই উইল গো, আর উইল থাকলে উড হয়, এই জন্য আমরা উড গো দিলাম, শেষ। এখন এটা একটু পড়ে নেবেন যে ইয়েস নো থাকলে, মনে করেন যদি বাক্যের মধ্যে ইয়েস বা নো থাকে তাহলে রিফার ইন দ্য অ্যাফার্মেটিভ যদি নেগেটিভ হয়। এক্সাম্পল দেখেন, দেওয়া আছে হি সেড ইয়েস আই উইল গো, সে বলল হ্যাঁ আমি যাব। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে করব? এই যে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কেন করলাম? কারণ এখানে ইয়েস আছে এই জন্য। ঠিক আছে, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। বাকি যা আছে সেই নিয়মে, আগের নিয়মে, দ্যাট হি উড গো, আমাদের আগের মতো নিয়ম চলে গেল। আবার দেখেন যদি বাক্যের মধ্যে স্যার বা ম্যাডাম থাকে, স্যার বা ম্যাডাম আমরা নর্মালি কাকে রেসপেক্ট বা তাকে সম্মান প্রদর্শন করার জন্য বলে থাকি। এই জন্যই এগুলো থাকলে আমাদের রেসপেক্টফুলি দিতে হয়। অর্থাৎ হ্যাঁ, এই যে হি রেসপেক্টফুলি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দেওয়া আছে, দেখেন কি দেওয়া আছে, হি সেড ইয়েস স্যার। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, শেষ। আলোচনার দরকার নেই, এত দিলে আমাদের নিজের অ্যান্সার হয়ে গেল। হুম। এখন যদি বাক্যের মধ্যে কাউকে কোনো কিছু বলে ডাকা হয়, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার, মাই সিস্টার, তখন কি হবে? দেখেন এখানে বলছে হি সেইড ফ্রেন্ডস লিসেন, মানে বন্ধুরা শোনো। তাহলে আমি বন্ধুরা কাকে বললাম? যে কোনো একজনকে বললাম। দেখেন এই যে অ্যাড্রেসিং, তখন আমরা কি ইউজ করবো? অ্যাড্রেসিং ইউজ করবো। যেমন দেওয়া আছে মাই লর্ড, বা আমি বললাম যে মাই লর্ড প্লিজ হেল্প মি, মানে কি আমি একজন রাজাকে বললাম রাজা দয়া করে আমাকে সাহায্য করুন। তাহলে আমরা এটা করার সময় যখন আমরা কাউকে কোনো কিছু বলে ডাকবো, তখন এখানে আমরা অ্যাড্রেসিং ইউজ করব। কথা বুঝতে পারছেন? এটা খুব কম আসে যদিও, মাঝে মাঝে আসতে পারে। তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, মানে এই যে অ্যাড্রেসিং বলতে ডাকা হয় অ্যাজ ফ্রেন্ড, মানে যে বন্ধু হিসেবে ডাকা হয়। তারপরে হবে যে হি টোল্ড, মানে তারপরে বাক্যের নিয়ম। হ্যাঁ, তখন অ্যাড্রেসিং দিতে হবে। আমি যদি বলি এখানে ফ্রেন্ড বাদ দিয়ে বললাম যে অন্য কিছু বললাম, তখন আমরা দিব অ্যাড্রেসিং অ্যাজ, সেই সেটা যেটা আছে সেটা বসাই দেবো এখানে। কথা বুঝতে পারছেন? জি। এরপরে দেখেন বাই আল্লাহ বা বাই গড, একটু আগে যেটা বললাম, যদি বাই আল্লাহ বা বাই গড থাকে, যেমন হি সেইড বাই আল্লাহ আই উইল গো, মানে কি সে বলল আল্লাহর কসম আমি যাব। এই যে সোয়ারিং বাই আল্লাহ হি সেইড দ্যাট, আপনি যদি বাই আল্লাহ থাকে আমাদের এটা ইউজ করতে হবে, সোয়ারিং বাই আল্লাহ, এটা মানে হচ্ছে আল্লাহর কসম। কথা বুঝা গেছে? আমরা কথা কথা আল্লাহর কসম কাটি না, এটা হচ্ছে ওটা, এটাই হচ্ছে সেটা। এরপরে বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল অপরিবর্তিত অবস্থায় শুরুতে বসে। এখন প্রেজেন্ট পার্টিসিপল বলতে কি বোঝায়? এই যে বাক্যের মধ্যে যখন আইএন যুক্ত হয় এবং বাক্যের যেটা শুরুতে থাকে, এই যে টার্নিং টু মি, এটা যা আছে তাই, এটা কোনো পরিবর্তন হবে না। আমরা শুধুমাত্র এইটুকু পরিবর্তন করব। ঠিক আছে? এইটুক যা আছে তাই থাকবে। এরকম যদি কোনো আলাদা অংশ থাকে সেগুলো কখনো পরিবর্তন হয় না। তাহলে টার্নিং টু মি, যেটা টার্নিং টু মি, তবে যে হি সেইড আছে তাহলে হি টোল্ড মি টু কাম হিয়ার, বা হি টোল্ড টু কাম। হিটা, আচ্ছা আরেকটা কথা, কাম থাকলে কি হয় বলেন দেখি? কাম, কাম থাকলে, জি কাম থাকলে তো হয় যে গো হয়ে গেল। এখন এই যে এই সাম ইম্পর্টেন্ট চেঞ্জেস কিছু আছে, এগুলো আমি আমাদের শিটটা দিয়ে দেবো একটু পরে। এগুলো সব মুখস্থ করে নেবেন যে ইয়েস থাকলে কি হয়, নো থাকলে কি হয়, স্যার থাকলে, প্লিজ থাকলে, ডিয়ার ফ্রেন্ড থাকলে কি হয়, বাই আল্লাহ থাকলে কি হয়, এক্সক্লেমেটরি থাকলে কি হয়, ওয়েল থাকলে ভেরি মাচ হয়, কংগ্রাচুলেশন থাকলে কংগ্রাচুলেট হয়, এক্সক্লেমেটরি থাকলে অ্যাপোলাইজড হয়, ও থাকলে এক্সক্লেমেটরি অন্ডার হয়, শিওর থাকলে গিভিং অ্যাসুরেন্স বা সার্টেনলি হয়, অফকোর্স থাকলে এগ্রিড উইথ হয়, সরি থাকলে অ্যাপোলোজাইজড হয়, সো থাকলে ফর দ্যাট রিজন হয়, পার্ট থাকলে এক্সপ্রেস ডিস্যাটিসফ্যাকশন এন্ড সেড দ্যাট হয়। ঠিক আছে? তবে পার্ট থাকলে নরমালি আমাদের কিছু ইউজ করার দরকার হয় না। পার্ট থাকলে আমরা যা আছে তাই ইউজ করি, এটা তেমন ভাবে পড়ার দরকার নেই। এখন দেখেন যে ওয়ার্ড গুলো আমাদের মেইনলি চেঞ্জ করতে হয়, সেগুলো হচ্ছে দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, থাস থাকলে সো, এইদার থাকলে থিদার, ট্রু থাকলে দ্যাট ডে, টুমো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, এভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে? এখন এখানে কিছু রিয়েল এক্সাম্পল আছে, আমরা এগুলো একটু দুই একটা করে আমরা শেষ করে দেবো আজকের ক্লাসটা। আর কালকে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো। কথা বুঝতে পারছেন? কালকে লাইভে বোর্ড কোশ্চেন গুলো খাতা নিয়ে বসবেন, আমিও করব, আমার সাথে সাথে আপনারাও করবেন। এখন একটু দেখেন এখানে প্রথমত দেওয়া আছে হি সেড টু, আমাকে বলেন দেখি অ্যান্সারটা কি হবে? হি টোল্ড, তারপরে আচ্ছা দ্যাট হবে কি না? হ্যাঁ, হি দ্যাট টোল্ড মি দ্যাট হি ওয়াজ, বাকি বাকি যা আছে তাও, শুধুমাত্র নাওটা বাদ দিয়ে কি হবে? দেন হবে, তাই না? জি। হ্যাঁ, এরপরটা কি হবে বলেন দেখি তাহলে? মাদার, 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 আচ্ছা টোল্ড মি হবে এখানে। এখানে আচ্ছা, হুম, তারপরে, তারপরে
আচ্ছা, আমরা পড়ছিলাম যে যদি নিষেধ করা বোঝায় তাহলে কি হয় বলেন দেখি? ফরবেড হয়, পড়ছিলাম না? হ্যাঁ, তাহলে মাদার ফরবেড, হ্যাঁ, হ্যাঁ, জি। মাদার ফরবেড মি, তারপরে টু প্লাস ভার্ব যেহেতু হয়, তাহলে টু এখানে ভার্ব কোনটা? এই যে ওয়েস্ট, টু ওয়েস্ট। এখন ইওর আছে, ইওর কি হবে? ইওর হইলে কি হবে? ইওর কাকে ফলো করবে? ইওর যদি সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে, মাই, তাই না? মাই টাইম। ঠিক আছে, answer ঠিক আছে কিনা দেখেন দেখি। জি, এরপরটা এখন আবার দিই। রহিম সেড হি উইল কাম হেয়ার টুমরো। তাহলে এটা অ্যান্সার করে দেখেন দেখি অ্যান্সারটা কি হবে, এখন আমাকে বলেন। রহিম, তারপরে কি হবে? সেইড অথবা টোল। আচ্ছা, সেইড দিব। রহিম সেইড দ্যাট, আই আছে, আই কাকে? হেকে, হ্যাঁ। হি উড, হি উড, উড। আচ্ছা, কাম থাকলে কি হয়? গো। হেয়ার থাকলে কি হয়? দ্যাট। টুমরো থাকলে নেক্সট। এই যে এই জিনিসগুলো মিস্টেক করলে কিন্তু মার্কস কাটা যায়। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখতে হবে। পারেন কিন্তু সমস্যা হচ্ছে মার্কস পান না, কারণ হচ্ছে এই যে এই কারণগুলো, সশস্ত্র মিস্টেক। আচ্ছা, এটা লাস্ট, এটা করে দেখি আমরা। কি বলেন দেখি এটা? শি কোশ্চিন করছে, তাহলে কি হবে? শি, বলেন। শি আস্কড মি, তারপরে হেল্পিং ভাব দ্বারা শুরু হয়েছে, মানে কি হবে এখানে? হ্যাঁ, আগে আগে বলেন এখানে কি হবে? কমা তুলে দিয়ে আমরা কি বসাবো আগে বলেন? ইফ বসাবো, ইফ। এখন তারপর আমাদের সাবজেক্ট বসাতে হবে, তাহলে ইউ, ইউ কাকে ফলো করবে? মি কে, তাহলে আই হবে, তাই না? আই, ইফ আই, তারপরে লাইক আছে, লাইকের ভিতরে কি? লাইকড কফি। হ্যাঁ, এই যে কফি, দ্যাটস ইট, হয়ে গেল। এর পরেরটা, দ্য টিচার, কি দেওয়া আছে? তাহলে দ্য টিচার। আচ্ছা, এখানে অপশন দিবে, তাহলে কি সেইড হবে না কি হবে বলেন দেখি? হ্যাঁ, দ্য টিচার উইশড, তারপরে দ্যাট, উইশ দ্যাট। আমরা ওই যে ইউটাকে সামনে নিয়ে আসবো, তাহলে ইউ থাকলে কাকে হবে? আই, তাই না? আই। মে থাকলে কি হয়? মাইট। মাই মে থাকলে, হ্যাঁ, আই মাইট সাকসেড। যা আছে তাই, আর কোনো চেঞ্জ করার দরকার নেই, জি। এর পরেরটা এগুলো বাকিরা আপনারা আশা করা যায় করে নিতে পারবেন। এগুলো আর আমি তেমন ভাগ করে নিই, মনে হয় যে এগুলো সবগুলোই পারবেন। আমি শীটটা দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, এখনই পিডিএফ দিয়ে দেবো আমি এগুলোর এখনই। জি, হ্যাঁ, দেখে নিন। আর কালকে আমরা ডিরেক্টলি যে প্যাসেজ ন্যারেশন গুলো হয়, একবারে বোর্ড কোশ্চিন যেগুলো আসছিল, সেগুলো আমরা লাইভ সমাধান করবো, ঠিক আছে? তাহলে আমাদের এইটা একদম ক্লিয়ার, একদম আর মাথা ঘামানো লাগবে না আশা করা যায়। মোটামুটি বুঝতে পারছেন তো আজকের ক্লাস? জি, ধন্যবাদ। ভালো থাকবেন। আচ্ছা, এখন আপনারা একটু সবাই লিভ নিতে পারেন। আমি একটু পরে দিয়ে দিচ্ছি। ৫ মিনিটের মধ্যে আপনাকে এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি।